দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো রতনকে 7 দিন বয়কট। দলীয় মিছিল ছিল শনিবার। সেই মিছিলে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ গলায় উত্তরীয় জুড়িয়ে কিছুক্ষণ পথ হেঁটেছেন বিজেপির রাজ্য কার্যালয়ে। যেখান থেকে মিছিলটি শুরু হয়েছে সেখানে প্ল্যাকার্ড নিয়ে কয়েকজন দাঁড়িয়েছিলেন। বিভিন্ন পত্র পত্রিকার চিত্র, সাংবাদিকগণ, বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের ক্যামেরাম্যান এবং সাংবাদিকদের কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। মিছিলটি শুরু হবে তার 1-2 সেকেন্ড আগে মন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের দিকে ডান হাত দিয়ে বিচ্ছিরি রকমের ইঙ্গিত করেছেন। স্পষ্ট বলে উঠলেন, সাংবাদিকরা আর সুবিধার লেগিয়া ইটা করতে হইব, খাইয়া দিয়া কাজ নাই। এই 2 লাইনের মাঝেও তিনি ছাপার অযোগ্য আরও 2-3টি শব্দ ব্যবহার করেছেন। তার চেয়েও বড় কথা, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক রতন চক্রবর্তী এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারকে ডানে বামে নিয়ে রতনবাবু এদিন নিজের মাস্তানি দেখিয়েছেন। রাজীব, রতন, দীপকরা চুপচাপ সাংবাদিকদের উদ্দেশ্যে করা রতনবাবুর দুর্ব্যবহার মেনে নিয়েছেন। রাজীব ভট্টাচার্য, পাপিয়া দত্ত, টিঙ্কু রায় ইত্যাদি কয়েকজন বিজেপি নেতা নেত্রী এমনই এক সিপিএম বিরোধী মিছিল থেকে প্রতিবাদী কলম অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন বছর কয়েক আগে। আক্রমণের ঠিক আগে ব্যানার গুটিয়ে নিয়েছিলেন তারা। একজনকেও রাজ্যের পুলিশ বিচারের সামনে দাঁড় করায়নি, যদিও তাদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা আছে। সেই দিনের মিছিল ছিল অনুমতিহীন। এই প্রথমবার রতননাথ সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বিষয়টি এমন নয়, তিনি সাংবাদিক সম্মেলন ডেকে বহুবার সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এদিন সকল ক্যামেরাম্যানদের সামনে নিজের ক্ষমতা জাহির করতে গিয়ে রতনবাবু যে দুর্ব্যবহার করেছেন এবং সর্বোপরি সাংবাদিকদের উদ্দেশ্য করে যে বিচ্ছিরি ভঙ্গির শব্দ উচ্চারণ করেছেন, তা দিনের শেষে সাংবাদিকদের পেশাগত বোধকে লজ্জিত করার সমান। এরই প্রতিবাদী হিসেবে প্রতিবাদী কলম পত্রিকা, বৈদ্যুতিন সংবাদ মাধ্যম PV24 এবং ইংরেজি দৈনিক প্ল্যানেট ইস্ট যৌথতার সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 1 সপ্তাহ এই 3টি সংবাদ মাধ্যমে মন্ত্রী রতনলাল নাথের ছবি ব্যবহার করে তার দ্বারা আহত কোনো সংবাদ সম্মেলন বা রতনবাবুর সঙ্গে সরাসরি যুক্ত কোনো ধরনের সংবাদ প্রকাশিত হবে না। রাজ্যের সংবাদ জগতের ইতিহাসে কোনো সংবাদ মাধ্যম ক্যাবিনেট মন্ত্রীকে সংবাদ থেকে বয়কট করছে এমন নজির হয়তো নেই। এই প্রথমবার সিদ্ধান্তটি গৃহীত হয়েছে। দপ্তরের চিঠিতে লজ্জায় রাজ্যের শিক্ষক শিক্ষিকারা। ভুল ইংরেজিতে শিক্ষা দপ্তরের তরফে একটি চিঠি জারি করা হয়েছে। সেই চিঠির বিষয় হলো, রাজ্যের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বাংলা মাধ্যম নাকি ইংরেজি মাধ্যম থেকে পড়াশোনা করেছেন সেটা জানা। এইরকম একটি চিঠিতে দপ্তর কিভাবে ভুল ব্যাকরণে সাবজেক্ট তথা চিঠির বিষয়টি লিখেছে তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। তবে এর চেয়ে বড় প্রশ্ন, এখন কি তবে বাংলা মিডিয়ামে পড়া রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উপর কড়া নজরদারি পড়বে দপ্তরের? এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল। প্রেক্ষাপটে কারণও রয়েছে। সিবিএসই পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই এই পত্রিকার রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন স্কুলগুলোর ফলাফল নিয়ে বিস্তারিত সংবাদ প্রকাশিত হচ্ছে। প্রায় প্রতিটি বিদ্যালয়ের ফলাফল এই বছর হতাশাব্যঞ্জক। পরিকাঠামো ছাড়া শিক্ষক শিক্ষিকাদের মানোন্নয়ন তলানিতে রেখে যেভাবে ছাত্রছাত্রীদের রীতিমতো বাঘের মুখে ঠেলে দেওয়া হয়েছে, তার প্রভাব পড়েছে পরীক্ষার ফলাফলে। এই পত্রিকায় প্রকাশিত সংবাদগুলো যে কয়েকটি বিষয়ের উপর নজর দিয়েছিল তার অন্যতম ছিল শিক্ষক শিক্ষিকাদের সিবিএসই প্যাটার্নের সঙ্গে আত্মীয়তার বিষয়টি। অবশেষে রাজ্যের সেকেন্ডারি এডুকেশন ডিরেক্টরেট এই একই বিষয় মেনে নিয়েছে কেন? কিভাবে মেনে নিল ডিরেক্টরেট? ইতিমধ্যেই সেকেন্ডারি এডুকেশনের জয়েন্ট ডিরেক্টর একটি অত্যন্ত স্পর্শকাতর চিঠি স্বাক্ষর করেছেন। গত কয়েক ঘন্টা আগে স্বাক্ষরিত ওই চিঠি ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে প্রতিটি জেলার জেলা শিক্ষা আধিকারিকের কাছে।
তাতে বলা হয়েছে প্রত্যেকটি জেলায় যত সব স্কুল রয়েছে সেই সব স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকাদের পড়াশোনার মাধ্যম এর ইতিবৃত্ত দপ্তরকে জানাতে হবে। মূলত জানাতে হবে শিক্ষক শিক্ষিকারা কতজন তাদের ছাত্র জীবনে ইংরেজি মাধ্যম থেকে পড়াশোনা করেছেন সেই বিষয়টি। চিঠিটির সাবজেক্টে লেখা হয়েছে সাবমিশন লিস্ট অফ গ্রাজুয়েট টিচার অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টেড এট সিনিয়র বেসিক হাই অ্যান্ড এইচ স্কুল ইনক্লুডিং স্কুল আন্ডার বিদ্যাজ্যোতি স্কিম who are English medium background, i.e. studied under English medium code। বিষয়ের এই ইংরেজি লাইনটিতে হাস্যকর ভুল রয়েছে। একটি সরকারি দপ্তর থেকে জারি হওয়া ইংরেজিতে কোন কোন শিক্ষকরা পড়াশোনা করেছেন মার্কা চিঠিতে সাবজেক্ট এর লাইনটি যে ভয়াবহ ব্যাকরণে লেখা তাতে বিদ্যাজ্যোতি প্রকল্পের ব্যর্থতা যথার্থ। যাই হোক, মূল কথা হলো ইতিমধ্যে রাজ্যের সেকেন্ডারি এডুকেশন ডিরেক্টরেট জেলার শিক্ষা আধিকারিকদের চিঠি দিয়ে জানিয়ে একটি প্রফর্মা পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে শিক্ষকদের মধ্যে যারা ষষ্ঠ থেকে দশম, নবম থেকে দশম কিংবা একাদশ থেকে দ্বাদশের ক্লাস করাচ্ছেন তারা কে বা কারা ইংরেজি মাধ্যম থেকে পড়াশোনা করেছেন তা জানাতে হবে। চিঠির শেষ লাইনে বলা হয়েছে চিঠিটিকে টপ মোস্ট প্রায়োরিটি দিতে হবে, অর্থাৎ দ্রুততার সঙ্গে তালিকাটি জমা করতে হবে শিক্ষা দপ্তরে। আগামী 22 তারিখের মধ্যে হার্ড কপি এবং সফট কপি দুটোই জমা করতে হবে। অর্থাৎ মুদ্রা বিষয় হলো শিক্ষা দপ্তর ছাঁকুনি দিয়ে এবার বাছতে আরম্ভ করেছেন কোন কোন শিক্ষকরা ইংরেজি বলতে পারেন বা ভালো বুঝতে পারেন। ইংরেজি মাধ্যম স্কুল পড়াশোনা করেছেন যারা সেই সব স্কুলের শিক্ষকদের দিয়ে একটি তালিকা করবে দপ্তর। এই শিক্ষকদেরই প্রধান বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলগুলোতে দায়িত্ব পালন করতে দেওয়া হবে। এই বিষয়টি নিয়ে শিক্ষা দপ্তরের তুমুল আলোচনা শুরু হয়েছে। শিক্ষকরা নিজেদের মধ্যে বলাবলি করতে আরম্ভ করেছেন। অবশেষে চাকরি জীবনের অনেকগুলো বছর কাটিয়ে এখন দপ্তরকে নিজেদের পড়াশোনার মাধ্যমে জানাতে হবে। এটাই সবচেয়ে বড় লজ্জার কথা। তবে পাশাপাশি এই কথাও ঠিক, রাজ্যের বহু স্কুলের শিক্ষক শিক্ষিকারা নির্ভুল ইংরেজিতে অনর্গল 2-3 মিনিট কথা বলতে পারেন না। একইভাবে রাজ্যের বিদ্যালয়গুলোতে শত শত এমন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা 8-10 লাইন নির্ভুল ইংরেজি লিখতে পারেন না। এই অবস্থায় সত্যি অতি ছাত্রছাত্রীরা মহাবিপাকে পড়েছেন। একদিকে সিবিএসই পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার প্যাটার্ন, অন্যদিকে অভিভাবকদের চাপ। সব মিলিয়ে ভালো ফল করার ন্যূনতম যে বিষয়গুলো প্রয়োজন ছিল তাতেই খামতি দেখা দিচ্ছে। দপ্তরের তরফে প্রফর্মা সমেত যে চিঠিটি প্রতিটি জেলার শিক্ষাধিকারীদের পাঠানো হয়েছে তা সত্যি অর্থেই নিদারুণ। এখন দেখার এই প্রফর্মা পরিপূর্ণ হয়ে দপ্তরে জমা পড়লে দপ্তর আসলে কি সিদ্ধান্ত গ্রহণ করে। জাতপাতের কঠিন অঙ্ক ভূতবাজারে, সৌমেন পান্ডা লখনৌ। কোথায় গেল রামায়ণকে নিয়ে সেই হই হই রব, কোথায় শ্রীরাম? জাতপাতের অঙ্ক যেন সবকিছুকেই তালগুলো পাকিয়ে দিচ্ছে এই রামরাজ্যে। ত্রিপুরায় যেমন দলের প্রতি অন্ধভক্তি, এখানে তেমনটা রইল কই? সবই যে মেরুকরণে কেন্দ্রিক। মেরুকরণ এর আবহে দলিত ভোট এবার কোন দিকে? পশ্চিম উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের দলিতদের গ্রামে গিয়ে তপশিলি জাতির ভোটদাতাদের এক বাক্যে বলতে শুনেছে, গতবার বিজেপিতে ভোট দিলেও এবার তাদের ভোট পড়ছে বিএসপিতে। অনগ্রসরতা কেউ আবার সমাজবাদী পার্টি বা কেউ বিএসপিকে ভোট দেওয়ার কথা বলছেন। বিজেপিতেও ভোট যাচ্ছে। তবে মেরুকরণের আবহে যেরকম হই হই করে যায় সেরকম এই মুজফ্ফরনগরেই তো 2013 সালে জাট ও মুসলিমদের মধ্যে ভয়ঙ্কর দাঙ্গায় শতাধিক মানুষ মারা গিয়েছিলেন। ঘরছাড়া হয়েছিলেন প্রায় 50,000 মানুষ। তারপর 2014 সালে যে প্রবল মেরুকরণ হয়েছিল তার জেরে বিজেপি হই হই করে এই অঞ্চলে জিতেছিল। মুসলিম অধ্যুষিত এই এলাকায় সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি বা কংগ্রেস বিশেষ সুবিধা করে উঠতে পারেনি। 2019-এ তার সঙ্গে যুক্ত হয়েছিল পুলওয়ামার ঘটনার পর পাকিস্তান ঢুকে ভারতীয় সেনার জঙ্গিদের আঘাত করার ঘটনা।
তারপর আবার এই অঞ্চলে মেরুকরণ সম্পূর্ণ হয়েছিল। জাট বলয়ের কেন্দ্রে মুজফ্ফরনগরে হারতে হয়েছিল চরণ সিং পুত্র অজিত সিংকেও।